দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে আসতে তার আইনগত কোনো বাধা নেই। সবকিছু ঠিক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন। এদিকে গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি ব্যাপক আকারে পালন করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটি ওই দিন ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা হাতে নিয়েছে। দেশে ফিরে সশরীরে মহাসমাবেশে তারেক রহমান যোগ দিতে পারেন বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমানের সঙ্গে থাকবেন তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। তারা সরাসরি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে নামবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সব পরিকল্পনা সম্পন্ন করেছে বিএনপি। জানা যায়, দেশে ফিরে তারেক রহমান কোথায় উঠবেন এটি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ঠিক করছেন। গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর ডুপ্লেক্স বাড়িটি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে, তবে সেখানে তিনি থাকবেন কিনা তা নিশ্চিত নয়। দলীয় সূত্রে আরও জানা যায়, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই ব্যাপারে সরকারের কাছ থেকে বিশেষ নিরাপত্তা চাইবে বিএনপি। পাশাপাশি চেয়ারপারসনের নিজস্ব যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা সার্বক্ষণিক থাকবে বলে জানা গেছে। এছাড়া তার অফিস ও বাসভবন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করার পরিকল্পনা নিয়েছে দলটি। তারেক রহমানের দেশে ফিরে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বর চন্দ্র রায় আমার দেশকে বলেন, তারেক রহমান কবে দেশে ফিরবেন সেই সিদ্ধান্ত তিনি নেবেন। এটি আগাম বলা যাবে না, তবে তার দেশে ফিরে আসার আগে বড় সারপ্রাইজ থাকবে। দেখা যাবে হঠাৎ একদিন ঘোষণা আসবে আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান। তার দেশে ফেরার দিনে কাউকে ঘোষণা দিয়ে ঢাকায় আসতে বলা লাগবে না। সেদিন ঢাকার এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত এমন জনস্রোত থাকবে যা বাংলাদেশের ইতিহাসে কেউ দেখেনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ নিয়ে আমার দেশকে বলেন, আমাদের নেতা তারেক রহমান ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু বাংলাদেশ সরকার ও কোন রাজনৈতিক দল কেউ তাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো কথা বলেনি। সরকার যদি আরেকটু সিরিয়াস হতো তাহলে দায়িত্ব নিয়ে তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারতেন। তাহলে দেশের মাটিতে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক হতো। এনি আরো বলেন, 5 আগস্টের পর তারেক রহমান চাইলেও দেশে আসতে পারতেন না, কারণ এদিকে বাংলাদেশ ও লন্ডনে কিছু আইনি বাধা ছিল। বর্তমানে তিনি সব বাধা থেকে মুক্ত। এখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতির সময়। তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন। 1/11 জরুরি সরকারের সময় 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি। তখন থেকে সেখানে অবস্থান করছেন তারেক রহমান। লন্ডনে থাকাকালে 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন তিনি এই বাড়িতে উঠবেন এমনটি সূত্র বলছে। একই সঙ্গে এই বাড়িটি বরাদ্দ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে। গত 4 জুন অর্থাৎ এই মাসের 4 তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান এবং রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সহ 3 জন বেগম জিয়ার কাছে তার এই বাড়িটি যে বরাদ্দ দেওয়া হয়েছিল 1981 সালে তার নামজারির কাগজটি দিয়ে যাওয়া হয় এবং তারপর থেকে এই বাড়িটিতে কিন্তু সংস্কারের কাজ চলছে। যদিও এর আগে থেকে চলছিল সংস্কারের কাজ, যেটি প্রায় সম্পন্ন হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বেগম জিয়ার বড় ছেলে, তিনি যেদিন দেশে ফিরবেন সেদিন এই বাড়িতে উঠবেন বলে জানা গিয়েছে। যেটি একেবারে ফিরোজা অর্থাৎ বেগম জিয়া যে বাড়িতে আছেন ভাড়া বাড়িতে, তার পাশের বাড়িটি কিন্তু এই বাড়ি, সেটি কিন্তু লাগোয়া রয়েছে। এইটি 1981 সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার বেগম জিয়ার নামে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন। যেহেতু তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন এবং তিনি মারা যাওয়ার পরের দিনই তাকে এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, এবং যে বাড়িটি তিনি উঠতে পারেননি। কিন্তু গত 1981 সালে 82 সালে রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ, তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ বেগম জিয়াকে একটি বাড়ি বরাদ্দ দিয়েছিলেন, যে বাড়িটি হচ্ছে ক্যান্টনমেন্টের মইনুল রোডের 9 বিঘা জমির উপরে। সেই বাড়িতে কিন্তু থাকতেন বেগম জিয়া। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আইনি নোটিশ দিয়ে বেগম জিয়াকে মইনুল রোডে বাড়িটা ছাড়ার কথা বলা হয়েছিল, কিন্তু বেগম জিয়া সেই বাড়িটি না ছাড়া 2010 সালে তাকে মইনুল রোডে বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এবং তারপর থেকে তিনি তার ভাই শামীম ইস্কান্দারের বাসায় ছিলেন এবং 2012 সালে গুলশানে একটি তিনি ভাড়া বাসায় ওঠেন। সেই ভাড়া বাসাটি হচ্ছে ফিরোজা, যেটি গুলশানের 2 নম্বরের গোলচক্করটি পার হয়ে সোজা এভিনিউ দিকে আসার রাস্তায় 1 নম্বর বাড়িটি অর্থাৎ 79 নম্বর রোডের 1 নম্বর যে বাড়িটি রয়েছে ফিরোজা, সেই বাড়িতে বেগম জিয়া রয়েছেন। এবং ঠিক বেগম জিয়ার বাড়িটির সঙ্গেই কিন্তু 196 নম্বর যে বাড়িটি যেটি রয়েছে, যেটি বেগম জিয়ার নামে বরাদ্দ করা রয়েছে, সেই বাড়িটি কিন্তু পুরো লাগোয়া। একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লাগোয়া অবস্থায় আছে এবং এখানে ইতিমধ্যে গত 6 মাস ধরে এই বাড়ির সংস্কার কাজ চলছে এবং সংস্কার প্রায় সম্পন্ন হয়েছে। তারেক রহমান যেদিন দেশে ফিরবেন তিনি সেদিন এই বাড়িতে উঠবেন বলে জানা গেছে। একই সঙ্গে এই বাড়িটি মূলত এত দিন ধরে ইন্টারন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্রিটিশ আমেরিকান ট্রুব্যাকোর যে প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন তিনি আসলে এই বাড়িতে অবস্থান করতেন। গত 6 মাস আগে তিনি এই বাড়িটি ছেড়ে দেওয়ার পর গত 6 মাসের সংস্কার কাজ চলেছে এবং
তারেক রহমান এই বাড়িতে উঠবেন বলেই মূলত এই বাড়িটির সংস্কার করা হয়েছে। এবং এই বাড়ির মধ্যে 3টি বেডরুম রয়েছে, ডাইনিং, ড্রয়িং, একই সঙ্গে এখানে লবি রয়েছে, ছোট একটি মাঠ রয়েছে ছোট, একই সঙ্গে সুইমিং পুলও কিন্তু বাড়িটির মধ্যে রয়েছে। একতলা এই বাড়িটির মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেটি তারেক রহমান যখন আসবেন তার পরিবার নিয়ে থাকবেন তখন এই বাড়িতে তিনি সম্পূর্ণরূপে থাকতে পারেন, বসবাসের উপযোগী হয়, সেটি কিন্তু ইতিমধ্যে এই বাড়িটির মধ্যে করা হয়েছে। আমরা চেষ্টা করব যে ভিতরে কেউ আছেন কিনা দেখার জন্য। যদিও এই বাড়িটির সংস্কার কাজ চলছিল, সংস্কার কাজ শেষ হয়েছে, রং করা হয়েছে বাড়ির দেওয়ালগুলো, এবং একই সঙ্গে আমরা দেখার চেষ্টা করব যে ভিতরে কেউ অবস্থান করছে কিনা। একজন পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে, নাম হচ্ছে গিয়াস। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। গিয়াস ভাই, একটু কথা বলতে চাই আপনার সাথে, একটু দেখা করবেন কিনা? জি আসসালাম, আপনি ভালো আছেন? জি ভাইয়া, একটু কথা বলতে চান যে এই বাড়িটিতে আমি একটু বলি জি। আমাদের স্যার আছে, এর সামনে স্যার আছে, ইন্সপেক্টর স্যার আছে, ওনার সাথে কথা বলেন। জি, এই বাড়িটি মূলত আসলে কার জন্য তৈরি করা হয়েছে আপনাকে একটু বলতে পারেন, বা কে আছেন এই বাসার ভিতরে? না, এই বাসায় এখন বলতে আমরা এখানে মানে নিরাপত্তা ডিউটির জন্য আছি, যে আমাদের যে ইন্সপেক্টর স্যার সামনে গেটে আছে। জি জি জি, যেহেতু নিরাপত্তা দিচ্ছেন আপনারা, সেই ক্ষেত্রে আমাকে একটু বলবেন যে এই বাড়িতে আসলে কার জন্য তৈরি করা হচ্ছে, বা কি কারা থাকেন এই বাসার মধ্যে, একটু আপনি জানেন কিছু? আমরা তো ডিউটি করতে আছি। এখন আপনারা কয়জন সদস্য আছেন এর ভিতরে? এখানে আমরা আছি 10 জন টোটাল। এই মুহূর্তে বাসার মধ্যে 10 জন আছেন, নিরাপত্তার নিয়োজিত আছেন, নিরাপত্তার জন্য আপনারা আছেন। এই গাড়িটি কার মূলত আমরা জানতে পারি? এই গাড়িটা এই বাসভবনের। এই বাসভবনের? এই বাসভবন মানে কার দায়িত্বে, মানে কে আছেন এখন? না, তা তো আমি সঠিক বলতে পারবো না, এটা আমি তো সেটা বললাম, আমাদের স্যার আছে সামনে, ইন্সপেক্টর স্যার আছে, ওনার সাথে কথা বলতে। বিএনপির কেউ এখানে আসেন এই বাসার মধ্যে? না 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 কেউ আসেন না? বেগম জিয়ার বাসা থেকে কেউ এটা দেখভাল করার জন্য কেউ কি এখানে আসেন কিনা? না না তাহলে এখন শুধু আপনার নিরাপত্তার জন্য আপনারা কয়েকজন আছেন, কিন্তু বাসার ভিতরে আসলে কেউ নেই। না না। এই বাসাটা কতদিন যাবত খালি আছে জানেন? আচ্ছা, আমরা একটু ডিউটি করতে আসছি, এই জন্যই তো বলছি আমাদের স্যার আছে সামনে। না, থ্যাংক ইউ ভাই। আপনারা শুনছিলেন যে এখানে নিরাপত্তার স্বার্থে এখানে পুলিশ সদস্যরা রয়েছেন, এর ভিতরে 10 জন সদস্য রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং ওনারা আসলে কথা বলার জন্য আসলে প্রস্তুত নন। তারা বলছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য আসলে বাড়িতে কে থাকেন বা কারা থাকেন এটা আসলে তারা বলতে পারছেন না। যদি বলা যায় যে এই বাড়িটির যে বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে একতলা একটি বাড়ি, যেখানে কয়েকটি রুম রয়েছে, বিশেষ করে এখানে শুধুমাত্র বসবাসের জন্যই 3টি রুম বা আলাদা করে কিছু ব্যবস্থা রাখার সাথে সাথে নিরাপত্তা কর্মীদের জন্য কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে এই বাড়িতে যা যা থাকা দরকার সব কিছু কিন্তু এই বাড়িটির মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে এই বাড়িটির সংস্কার কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। বাকিটা যখন তারেক রহমান দেশে ফিরবেন, অর্থাৎ তিনি যখন আসবেন তখন এই বাড়িতে ওঠার আগ মুহূর্তে একটি পরিপূর্ণভাবে আরেকটি যে সংস্কার সেটাই কিন্তু সম্পন্ন করা হবে। তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি নিয়ে কিন্তু একটা কথা রয়েছে। বিএনপির নেতারা বলছেন, বিএনপি সূত্র বলছে যে নির্বাচন অনুষ্ঠিত যখন হবে তার আগে তফসিল যদি ঘোষণা করা হয়, নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই আসলে মূলত তারেক রহমান দেশে ফিরবেন বলে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন। একই সঙ্গে এই নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী হচ্ছে যে মা ছেলে তারা পাশাপাশি একই বাসায় থাকছেন, এটি তাদের জন্য একটা বড় বিষয়, এবং গুলশানে এবং নিরাপত্তাজনিত একটা জায়গায়, নিরাপত্তা যেখানে রয়েছে একটি সিকিউরিটি এলাকায় তারা অবস্থান করবেন, বসবাস করবেন, তাদের মধ্যে কিন্তু সেই চাওয়াটা কিন্তু রয়েছে। এবং আমাদের সূত্র যেটি বলছে যে গণপূর্ত বিভাগ থেকে যেটা আমরা জানতে পেরেছি, জেনেছি যে গত 4 তারিখ, এই মাসের 4 তারিখ কিন্তু বেগম জিয়ার হাতে এই বাড়ির যে বরাদ্দ ছিল তার নামে যে নামজারি কিন্তু করা ছিল না, সেই নামজারি কাগজটি তাকে হাতে তুলে দেওয়া হয় তার বাসায় এসে, এবং তারপর থেকে কিন্তু এই বাড়িটি তাদের নিয়ন্ত্রণে, অর্থাৎ বিএনপির যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এবং আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 4 মাস আগে, মানে অর্থাৎ গত জানুয়ারিতে তিনি দেশের বাইরে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য, এবং 4 মাস সেখানে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছিলেন মে মাসে, এবং তার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি দেশে ফিরেছিলেন, এবং দেশে ফিরে তিনি 1 মাস কিন্তু দেশেই ছিলেন। এবং তিনি যাওয়ার আগে, অর্থাৎ এই মাসের 6 তারিখ, জুনের 6 তারিখ তিনি কিন্তু দেশ ছেড়েছেন এবং লন্ডনে আবার ফিরে গিয়েছেন পরিবারের কাছে, এবং তিনি যাওয়ার আগে এই বাসাটা কিন্তু পরিদর্শন করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং প্রতিনিয়ত কিন্তু তত্ত্বাবধানে রয়েছে বিএনপির যে যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে এই বাড়িটি এই মুহূর্তে রয়েছে। আমাদের এই বাড়িটিতে কিন্তু মূলত 2টি গেট রয়েছে, একটি গেটের সামনে যে দাঁড়িয়ে আছি এই পাশে একটি গেট রয়েছে, এবং ঠিক তার ওই পাশটা আরেকটি গেট রয়েছে। যদি আমরা বলি যে একটিতে গাড়ি ঢোকার জন্য একটি এন্ট্রি গেট রয়েছে, প্রবেশ করার জন্য একটি এক্সিট অর্থাৎ বাহির করার যে গেটটি সেটি কিন্তু এই আরেকটি গেট রয়েছে। এটি প্রায় 1.5 বিঘা জমির উপরে এই যে বাসাটি অবস্থিত, এবং এই বাড়িতে কিন্তু একতলা বাড়িতে বেশ কিছু রুম রয়েছে। আমরা বাইরে থেকে যা দেখতে পাচ্ছি ভিতরে ঢোকার তো সুযোগ নেই, যেহেতু নিরাপত্তাজনিত কারণে ঢোকার সুযোগ থাকছে না। সব মিলে যদি বলা যায় যে এই বাড়ির এখন অবস্থান গুলশানের এভিনিউয়ের 2 নম্বর, যে গুলশান 2 পার হয়ে গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসা, যেটি ঠিক
79 নম্বর রোড, যেখানে বেগম জিয়া থাকছেন, তার ভাড়া বাসা ফিরোজা, তার পাশের বাসা। বেগম জিয়া ভাড়া বাসায় থাকেন কেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। আপনারা জানেন যে এই প্রশ্নের মধ্যে যে বিষয়টি রয়েছে, তিনি ভাড়া বাসায় থাকার কারণ হচ্ছে তিনি যখন মইনুল রোডে বাসা থেকে যখন বের হয়ে আসেন, তারপরে কিন্তু তার থাকার অবস্থা কিন্তু ছিল না। সেই সময় তার ভাই স্বামী ইস্কান্দারের বাসায় কিন্তু এই গুলশান এলাকাতেই তিনি ছিলেন, এবং পরবর্তী সময়ে বেগম জিয়া 2012 সালের এই বাসাটিতে অর্থাৎ ফিরোজায় ভাড়া বাসা নেন, এবং যেখানে মূলত বিএনপির নেতা অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, তার ছেলে তানভীর ইসলামের এই নামে এই বাড়িটি ফিরোজা, যে বাড়িটি তিনি থাকছেন বেগম জিয়া, সেই বাড়িটি তাকে ভাড়া নেন তিনি, এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত তিনি রয়েছেন। আর এই বাড়িটি বরাদ্দর পর নামজারি যে কাগজটি আসলো সেটি হচ্ছে এই মাসে এসেছে, অর্থাৎ এতগুলো বছর পর তিনি নামজারি কাগজটা পেয়েছেন। তার আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সিইও তিনি এই বাসাতে থাকতেন, কিন্তু গত 6 মাস আগে তিনি এই বাসাটি ছেড়েছেন, এবং তারপরেই তার যে সংস্কার কাজ চলছে, সংস্কার কাজ শেষ করার পরেই কিন্তু এখন যে বর্তমান অবস্থা, তাতে করে তারেক রহমান এখানে থাকার উপযোগী অবস্থায় আছেন। তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান, তারা এই বাসায় উঠবেন বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত যদি বলা যায় যে এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ সবুজে ঘেরা একটি বাড়ি, বাসার সামনের ফুটপাতেও কিন্তু বেশ কিছু গাছ রয়েছে, একই সঙ্গে বাসার ভেতরে প্রচুর গাছ রয়েছে, যেগুলি বিভিন্ন ধরনের ফুলজ এবং বনজ গাছ রয়েছে, সেটি কিন্তু বাইরে থেকে দেখা যায়, এবং সুন্দর একটি বাড়ি, ছিমছাম। এই বাড়িটির সঙ্গেই কিন্তু ফিরোজা, যে বাসায় বেগম জিয়া ভাড়া থাকছেন, একসঙ্গে কিন্তু বাড়িটি রয়েছে, এবং এখানে নিরাপত্তাজনিত কারণে, নিরাপত্তার স্বার্থে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এই বাড়িতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, নিরাপত্তাজনিত কারণে তাদেরকে রাখা হয়েছে। তারা কিন্তু দায়িত্ব পালন করছেন এই এলাকাটিতে। আমরা কি বাসার ভিতরে একটি ছবি নিতে পারি? এখান থেকে দাঁড়িয়ে নিতে পারি? আচ্ছা, আমরা চাচ্ছিলাম একটু এখানকার ভিডিও ধারণ করার জন্য, বাসাটার ভিতরে কি অবস্থা দেখার জন্য। আসলে নিরাপত্তার কারণে তারা আমাদেরকে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন না, যেহেতু তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের অনুমতি না থাকার কারণে তারা ভিতরে প্রবেশ করতে আমাদের দিচ্ছেন না। সেটি যেমন একটি বিষয়, তার সঙ্গে একটু রয়েছে এই বাড়িটির এই পাশে দরজাটি বা গেটটি যেটি রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করছি। এখানে ভিতরে গ্যারেজ রয়েছে, আমরা বাইরের থেকে যা দেখতে পাচ্ছি একটি গ্যারেজ রয়েছে, একটা সুইমিং পুল রয়েছে ভিতরে আমরা দেখতে পাচ্ছি। বাইরে থেকে যেটুকু দেখা যাচ্ছে, পরিপূর্ণভাবে ভিতরে ঢুকতে গেলে যেটি দেখা যেত সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে না। চেষ্টা করব এখানে দেখানোর জন্য যে এখানে একটি সুইমিং পুল রয়েছে, বাড়িটি রয়েছে, সব মিলিয়ে একটা ছিমছাম সুন্দর নিরিবিলি একটি বাসা, যে বাসাতে আসলে যে কেউ থাকলে প্রশান্তি বয়ে আনবে। তরুলতায় ঘেরা, গাছপালায় ঘেরা এই বাড়িটি সত্যি দৃষ্টিনন্দন সুন্দর একটি বাসা, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাড়িতে উঠবেন যেদিন তিনি ঢাকায় ফিরবেন, এবং এই বাসাতেই উঠছেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এর আগে কিন্তু তারেক রহমান কোন বাসায় উঠবেন, তার কোন বাসার বাড়ি রয়েছে ঢাকায়, এইসব নিয়ে অনেক কথা রয়েছে, কিন্তু মূলত এই বাসাটিতেই যে থাকছেন, উঠছেন, সেটি কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। আপনারা জানেন যে তারেক রহমান কিন্তু বলেছেন যে তার দেশের বাইরে কোনো অ্যাসেট নেই, অর্থাৎ কোনো সম্পদ নেই, কোনো বাসা বাড়ি নেই, এবং ঢাকাতেও যদি বলতে যাই, ঢাকাতে তার কোনো কিন্তু নিজস্ব কোনো সম্পত্তি নেই। যা আছে বগুড়ায় তার পৈতৃক সম্পত্তি, তার দাদার সম্পত্তি, সেটি কিন্তু তার রয়েছে, সেটি কিন্তু তিনি দাবি করেছিলেন। এবং সবশেষ বেগম জিয়ার নামে সরকারের তরফ থেকে 1981 সালে যে বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটিই কিন্তু এই বাড়ি, যেটি এখন সম্পূর্ণরূপে তৈরি রয়েছে, যেখানে বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার পরিবার এই বাড়িতে উঠবেন তিনি দেশে ফেরার পর, সেটি কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। আজকে একটা গণমাধ্যমে মানে আপনার নিউজ হয়েছে তারেক রহমান জুলাইতে আসবেন, উনি সুনির্দিষ্ট করে একটু বলবেন কিনা, মানে আসলে উনি কখন আসবেন? কালকে দেখলাম ইসি বলেছে যে আগামী নির্বাচনে পোস্টার থাকবে না, আগামী নির্বাচনে বিলবোর্ডটা যুক্ত করা হবে। এই বিষয়টা আপনার বক্তব্য? আমি আসছি মন্ত্রণালয়ের অনুষ্ঠানে, এটা একটু চাই, তুমি এই প্রশ্ন কেন করতেছো? এইটাও মন্ত্রণালয়ের প্রশ্ন আমি ছিলাম, আমাদের দেশের বাইরে ছিলাম, লন্ডনে ছিলাম তখন, এই জন্য আমি আসতেও পারিনি। মৃত্যুতে কোনো ক্ষতি হয়েছে কিনা, রাজনৈতিক ঘাটতি আছে কিনা, সে সম্পর্কে একটা লাইন বলেন, তারপরে রাজনৈতিক লাইন। মন্টু ভাই একটু মন্টু ভাই মেয়ে তো তুমি যাবে, তুমি দাঁড়াবে, যাবে মন্টু ভাই সম্বন্ধে তো বলতে গেলে দীর্ঘ সময়ের ব্যাপার। একেবারে স্বাধীনতা, যে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে, স্বৈরাচার শেখ হাসিনা, শেখ হাসিনার আন্দোলনে
এক কথায় বলতে হবে অদম্য মন্টু ভাই, অদম্য মন্টু ভাই। কোনোদিন উনি কোন রকমের স্বৈর শাসকের সাথে, গণতন্ত্রের বিরোধী কোন শক্তির সাথে উনি কম্প্রোমাইজ করেন না। এবং বিগত স্বৈরাচার আন্দোলনে, ফ্যাসিস্ট আন্দোলনে উনি আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য ওনার অবদান আমি বলে শেষ করতে পারবো না। আমরা যে সম্মিলিত বিরোধী দল রাস্তায় থেকেছি, যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, মন্টু ভাই প্রেরণা ছিল, ঐক্যবদ্ধ করার পেছনে ওনার একটা ভীষণ অবদান ছিল। এমনকি শেষ পর্যায়ে ওনার শরীর যখন খারাপ, অক্সিজেনের ওই সিলিন্ডার নিয়ে, অক্সিজেনের সিলিন্ডার হাতে নিয়ে মিটিং আসতো। এরকম দেশপ্রেমিক মানুষ পাবেন কোথায়? আমরা মন্টু ভাইকে মিস করবো, ধারণ করতে হবে মন্টু ভাই। এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি শেখ হাসিনার পতন দেখতে পেয়েছেন, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের যে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরে, নির্বাচনের পরে জনগণের নির্বাচিত সরকার উনি দেখে যেতে পারেন না। এটা আমাদের দুঃখ যে আমরা জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া পর্যন্ত মন্টু ভাই বেঁচে ছিল না। উনি বেঁচে থাকলে আজকে আগামী দিনে যে নতুন বাংলাদেশের চিন্তা আমরা করছি, এটা গণতান্ত্রিক বাংলাদেশের যে চিন্তা করছি, জনগণের মালিকানার সব রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারের কথা বলছি, এটা প্রতিষ্ঠিত হওয়ার আগে উনি চলে গেছে। তো আমরা ওনাকে ধারণ করবো, ওনাকে আমাদের চিন্তায় মনের মধ্যে রাখবো এবং বাংলাদেশের একজন দেশপ্রেমিককে আমরা হারিয়েছি। আমরা দেখেছি ইসি থেকে বলেছে আগামী নির্বাচনে পোস্টার থাকবে না, তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এবং বিলবোর্ড 3 করা হয়েছে, পোস্টার না থাকলে অসুবিধা কি আছে? সমস্যা কি? বিলবোর্ডটা ব্যয়বহুল এবং এটা রিস্কিও। আসলে তো এই আলোচনাগুলো তো আমি মনে হয় সব রাজনৈতিক দলের সাথে নিশ্চয়ই করবেই। এত আগে আমার পক্ষে কমেন্ট করা ঠিক হবে না। এই আলোচনাগুলো রাজনৈতিক দলগুলোর সাথে করবে এবং আমরা সামনের দিকে প্রায় সবগুলো নির্বাচনী যে ডিসিপ্লিন, নির্বাচনী যে আরপিও থেকে শুরু করে নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে অতিরিক্ত ব্যয় না হয়, যাতে যতক্ষণের অংশগ্রহণ থাকতে পারে, এগুলোর জন্য যা যা প্রয়োজন আগামী দিনে আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তগুলো নেওয়া হবে। হ্যাঁ, এজেন্ডা কি? চীন বাংলাদেশের যে সম্পর্ক, এটা গভীর সম্পর্ক তো আগেই ছিল। জিয়া রহমান সাহেব সেটা এস্টাবলিশ করে গেছেন। সেই সম্পর্ক এগিয়ে যাবে সামনের দিকে। দুই দেশের মধ্যে বহুদিনের বন্ধুত্ব, দুই দলের মধ্যেও বন্ধুত্ব আছে, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। থ্যাংক ইউ। আজকে একটা গণমাধ্যমে মানে আপনার নিউজ হয়েছে তারেক রহমান জুলাইতে আসবেন। উনি সুনির্দিষ্ট করে একটু বলবেন কিনা, মানে আসলে উনি কখন আসবেন? সুনির্দিষ্ট তারিখ তারেক রহমান সাহেব বলবেন না, আমি কি করে বলবো? তবে উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। তারেক রহমান দেশে ফিরে এলে তাকে হত্যা করা হতে পারে। তার জীবনহানির আশঙ্কা তীব্র হচ্ছে। কেন তীব্র হচ্ছে? কারা তাকে হত্যা করবে? প্রিয় দর্শক, এর আগে আমি আপনাদের সামনে বলেছিলাম যে আরো 6 থেকে 7 মাস আগে বিএনপির কোনো শীর্ষ নেতা আমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তিনি কেন দেশে ফিরছে না তার উত্তরে এমন আশঙ্কার কথাই জানিয়েছিলেন যে তাকে হত্যা করা হতে পারে। সেই বিষয়গুলোই এখন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান পর্যায়ে আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে আসছে। লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হলো, মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় পৌঁছেছে। তারেক রহমান দেশে ফিরে আসবেন, সেই জায়গা থেকে একটা কৌতূহল, উদ্দীপনা বিএনপি নেতাকর্মীদের মধ্যে কাজ করছে। আমাদের নিজস্ব বিভিন্ন গণমাধ্যমে তিনি দেশে ফিরে এসে কোথায় উঠবেন, কোন বাড়িতে থাকবেন, সেই বাড়িতে ধোয়া মোছা কাজ চলছে, প্রস্তুতি চলছে, সেখানে পুলিশি প্রহরা বসানো হয়েছে, নানান ধরনের খবর আসছে। কিন্তু আদৌ তিনি কবে ফিরবেন, আদৌ সেই বাড়িতে থাকবেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এখনো অনেক কিছু প্রশ্নবিদ্ধ। এত কিছু একটা স্বাভাবিক অবস্থা আসার পরে প্রধান উপদেষ্টা বৈঠকে একটা সমঝোতা হয়েছে এমন ধারণা সবাই করছেন। সেই জায়গা থেকেও কেন তাকে নিয়ে এখনো এই ধরনের প্রশ্ন? সেই জায়গা থেকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পক্ষ থেকে তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে তিনি যা বলছেন তা হচ্ছে, তারেক রহমানের মতো লিডারের সিকিউরিটি কনসার্ন স্বাভাবিক বিষয়। এটা এশিয়া মহাদেশের রাজনীতিতে নাথিং নিউ, নতুন কিছু নয়। পলিটিক্স ইন দ্য এশিয়া প্যাসিফিক আর সাউথ এশিয়া, এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এই ধরনের সিনিয়র পলিটিক্যাল লিডারের নিরাপত্তা ঝুঁকির বিষয় আছে, সত্য কথা
বাংলাদেশে বঙ্গবন্ধু থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা ভারতে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাহুল গান্ধী, শ্রীলঙ্কার প্রেমাদাসা এবং পাকিস্তান তো রয়েছেই, এগুলো অস্বাভাবিক কিছু নয়। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকেও 18 থেকে 19 বারের জন্য তাকে হত্যার উদ্দেশ্যে অনেকভাবে টার্গেট করা হয়েছিল, আক্রমণের শিকারও হয়েছেন। তার একটা বড় প্রমাণ তো 21শে আগস্ট। তো তারেক রহমানের ক্ষেত্রে হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা, হুমায়ুন কবির বলছেন, কিন্তু কেন হবে এই মুহূর্তে, কেন এই আশঙ্কা, সেটা আমি পরে আসছি। হুমায়ুন কবির বলছেন যে ওনার আসার আগে তো একটা প্রস্তুতির বিষয় আছে, সরকারেরও একটা নিশ্চিত এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, একটা স্পেস